আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ, আমি রিদওয়ানা বিনতে জলিল। রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় বাড়ির দারোয়ানকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক ও ক্ষোভ। রোববার রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি সোনা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। খান আলমিনের রিপোর্টে এরই বিস্তারিত। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স থেকে বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছানো মাত্রই 3টি মোটরসাইকেল করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সকাল থেকে বনশ্রী এলাকায় তার বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। উদ্বেগ উৎকণ্ঠা তাদের সবার চোখে মুখে। 3টা হুন্টা 9 জন লোক ছিলেন আর কি, এবং কোনো লোকই আগায় আসেন নেই ঘটনাস্থানে। এটা 100% তার দায়িত্ব যে আমার এখানে ভাড়াইটা আমি তার গেটটা খুলে দিই, কিন্তু সে তো এই কাজটা করে নাই। এটা একটা সুযোগ পেয়েছে, যারা সুযোগ পেয়েছে তারা করতেছে, মাঝখানে কিছু করতেছে। হ্যাঁ, এইটা আমরা এখন সবারই অ্যালার্ট থাকা উচিত। সন্ধ্যার টাইমে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে, আজকে এখানে চিন্তা হবে, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে যদি হয় তাহলে আমাদের আতঙ্ক, মানে আমরা কিভাবে চলবো। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে আনোয়ারের স্ত্রী জানান, গেট খোলার আকুতি শুনেও বাড়ির মালিক ও দারোয়ান কেউ সাড়া দেননি। লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবসাটা করে, কালকেও ঋণ করছে, ঋণ করে কিছু মাল কিনছে, এখন সব নিয়ে গেছে। আপনারা যদি লোকগুলোর ধরতে পারেন তাইলে হয়তো সুস্থ বিচার পাবো। ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবির একটি প্রতিনিধি দল। পুলিশ আটক করেছে দারোয়ানকে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের অন্যতম সহযোগী ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত ওরফে রাফাত সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও মাদক মামলার আসামি। চেকপোস্ট আমরা অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা আরো জোরদার করব, এবং এটা আগের থেকে যেহেতু অনেক কমেছে, এটা অবশ্যই এটা কমবে। খান আলামিন, RTV, ঢাকা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে পরিস্থিতির আরও উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সন্ধ্যা থেকে ঢাকা শহর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং পরিচালনা করা হবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি দেশব্যাপী ডাকাতি, ছিনতাই, খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা দেয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাজধানীসহ সারা দেশে চলে প্রতিবাদ। এমন বাস্তবতা এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন বাহিনীর তৎপরতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। রাত থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোল পরিচালনা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে দেয়া হচ্ছে মোটরসাইকেল। কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। এদিকে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালা শেষে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট মাঠে নামছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। এ সময় আইন উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার উত্তরণের চেষ্টা করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির
স্কোপ আছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। প্রচণ্ড তাড়না চেষ্টা আছে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ফুঁসে উঠেছে নাগরিক সমাজ। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা পুলিশি বাধার মুখে পড়ে। এছাড়া মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। অর্ণব গফুরের রিপোর্ট। সম্প্রতি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনজীবনে, ক্ষোভ জমেছে নাগরিকদের মনে। ক্ষোভ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই গণপদযাত্রা। জাতীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এ সময় ধর্ষণের বিচারের দাবিতে স্লোগান দেয় তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। গেল 2 মাসে 336টি হত্যাকাণ্ড, 797টি ছিনতাই ও 104টি ধর্ষণের ঘটনা ঘটেছে জানিয়ে প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ওই গতি ছেড়ে দিন। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা এলাকায় এলাকায় কমিউনিটি গড়ে তুলবো। চাঁদাবাজ, ধর্ষক, ছিনতাই, লুটেরাজদের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ। সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগের অনেকে দেশব্যাপী অপকর্ম করছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে পুলিশকে সক্রিয় হবার আহ্বান জানান তিনি। ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই যায়। নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হওয়ায় সারা দেশে ছিনতাই, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে বলে রাজধানীর ফার্মগেটে মানববন্ধনে অভিযোগ করে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারেন, আপনি এই দায়িত্ব ছেড়ে দেন। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। অরণ্য গফুর, RTV, ঢাকা। দেশে শৃঙ্খলা রক্ষায় কাজ করতে গিয়ে অযথা বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশ ও জাতির জন্য আমাদের কাজ করতে হবে, তবে সেক্ষেত্রে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। শেখ হাসিনা আরামায়েশে ভারতের থেকে যেই বক্তব্য দিচ্ছে সেটা দুদেশের সম্পর্কের ক্ষতি করছে। রবিবার দেয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়া হয় উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়েছে। শাকিলা করিম জানাচ্ছেন এরই বিস্তারিত। বাংলাদেশ ভারত বৈরিতা কমাতে ওমানের মাসকাটে বসেছিল দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আভাস ছিল এই বৈঠকের পর স্বাভাবিক হতে পারে দুদেশের সম্পর্ক, অথচ বাস্তবতা ভিন্ন। রোববার এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা দিল্লি সম্পর্ক অবনতির সব দায় চাপিয়েছেন বাংলাদেশের ওপর। বলেছেন, ব্যর্থতা ঢাকতে প্রতিদিন অকারণে ভারতের দোষারোপ করছে বাংলাদেশ।
প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন জবাবে বলেন, সম্পর্ক কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে ভারতকেও। ভারত থেকেও অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে। ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না, কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে, ওনাদের ওখান থেকেও বলছে। ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায়, মানে ফোর্স পাঠায় দেন। পলাতক প্রধানমন্ত্রী ভারতে বসে যে বক্তব্য দিচ্ছে সেটি দুদেশের সম্পর্কের ক্ষতি করছে উল্লেখ করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তারা নিজস্ব মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর। ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। এ সময় প্রশ্ন আসে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন সহায়তার বিষয়টি। উপদেষ্টা জানান, এ বিষয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। ভারতের সাথে শাকিলা করিম, RTV, ঢাকা। কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় শাহাব কবির নাহিদ নামে এক তরুণ নিহত হয়েছেন বলে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া পাড়ার জাহিদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর তল্লাশি চৌকির সদস্যদের সঙ্গে হেলমেট পরা নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর পাড়ার লোকজন ঘাঁটিতে হামলা চালায়। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। প্রায় 5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো রাঙামাটি সাজেকের রিসোর্টে লাগা আগুন। দুপুর 1টার দিকে সাজেকের অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। এরপর তা আশপাশের বিভিন্ন রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় 20টি রিসোর্ট পুড়ে যাবার কথা জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। আগুন নিয়ন্ত্রণে দুপুর থেকেই কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। পরে বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টার দিয়েও পানি ছেটানো হয়। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। তর্ক বিতর্ক করতে গিয়ে স্বৈরাচার কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি যেন কোনো সুযোগ না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নেতারা। আজকের এই সম্মেলনের কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সুযোগ এসেছে দেশকে গড়ে তোলার। অযথা তর্ক বিতর্ক করে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে স্বৈরাচার কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি সুযোগ পেয়ে যায়। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে, অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে দেশ যে সর্বনাশের খাদের কিনারে চলে গেছে তা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তারেক রহমান। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে প্রতিনিয়ত অবান্তর আলোচনা না করে মানুষের মূল সমস্যাগুলো সমাধানের তাগিদ দেন তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে জানান তারেক রহমান। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে
সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। খান আলামিন, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে কিনা এমন প্রশ্ন করে সরকারকে সেই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতবর্ষে বসে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করতে চাইছে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ধামরাইয়ে ঢাকা জেলার সমাবেশে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ধামরাইয়ে নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে ঢাকা জেলা বিএনপির সমাবেশ শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ধামরাই পৌর শহর। বিএনপি মহাসচিব বলেন, পুরো জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, চালিয়েছেন হত্যাযজ্ঞ। হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে, তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? সরকার জেনে শুনে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। আমাদের শত্রুরা বিভিন্ন রকম ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল আয়োজিত মানববন্ধনে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র দল ও ছাত্র শিবিরের রেশারেশি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র দলকে বলে যে আমরা ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দিচ্ছি। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতা আব্দুস সালাম। জাহিদ রহমান, RTV, ঢাকা। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর অনুরোধ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেতরগঞ্জে এক পথসভায় তিনি এই অনুরোধ করেন। এ সময় তিনি আরও বলেন, এদেশকে মুক্ত করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ টানা 15.5 বছর জুলুম করেছে। এ কারণে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তাদের জন্য নিরাপদ ছিল না, যে কারণে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের পালিয়ে যেতে হয়েছে। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। দাম্ভিকদের গম্ব আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে চুরমার করে। এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে। ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। ডিসেম্বর টার্গেট করে জাতীয় নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে ভোটের 2 মাস আগে অক্টোবর মাসে তফসিল ঘোষণা হতে পারে। এ সময়ের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের বিষয়গুলো সমাধান করতে হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে ইঙ্গিত দেন CEC। সাদিয়া কানেজের রিপোর্ট। একটি সংগঠন আছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে ইসিবিতে কর্মরত প্রতিবেদকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এ সময় আগের কমিটির সদস্যরা নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানে CEC বলেন, ভোটার তালিকা হালনাগাদ চ্যালেঞ্জিং হলেও জুনের মধ্যেই তা কাজ শেষ করার চেষ্টা চলছে। আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। এখন সুতরাং
রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরা নাই, ওনারা বিতর্ক করুক, আগে ভোটার লিস্টটা বানায় তারপরে দেখা যাবে। ভোটার লিস্টটাই তো ফাইনাল করতে পারলাম না এখনো, আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে ঝগড়া করে লাভ নেই। প্রধান নির্বাচন কমিশনারের আশা, ভোটের দিন যত এগিয়ে আসবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির তত উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে things will settle down. নির্বাচন কমিশনাররা কেউ ব্যক্তিগত এজেন্ডা নিয়ে কাজ করছে না বলে দাবি সিইসির। আমাদের ব্যক্তিগত এজেন্ডাও নাই বা অন্য কারো এজেন্ডা নিয়েও আমরা ওয়ার্ক করতেছি না। আমরা এজেন্ডা নিচ্ছি দেশের 18 কোটি মানুষের স্বার্থের দিকে তাকিয়ে, দেশের গণতন্ত্রের দিকে তাকিয়ে। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চান প্রধান নির্বাচন কমিশনার। আমরা অলওয়েজ কোঅপারেশন পেয়েছি এবং ভবিষ্যতে পাবো। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। স্বাস্থ্য খাত সংস্কারে 5 দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার রাতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এই কর্মসূচি শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী এবং স্বজনেরা। রাজশাহীতে জরুরি সেবা ছাড়া গতকাল থেকে হাসপাতালের কোনো ওয়ার্ডের চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি ইন্টার্ন চিকিৎসকদের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজেও চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। রংপুরে বিক্ষোভ মিছিল, রাস্তা অবরোধ এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও সহ হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলছে মেডিকেল কলেজে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে। 5 দফা দাবিতে ময়মনসিংহে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। কুষ্টিয়া মেডিকেল কলেজে 6 দফা দাবিতে শাটডাউন এবং বিক্ষোভ মিছিল, সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর রেল লাইন অবরোধ করে 6.5 ঘন্টার পর তুলে নেয় শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল। সকাল 9:30 থেকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। তারা জানায়, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি BDU এর নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে গ্যাজেট প্রকাশ করা হয়। তবে এ নাম পছন্দ না হওয়ায় তা পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি এই রেললাইন অবরোধ করা হয়েছে। অন্যদিকে স্টেশন মাস্টার জানান, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখে ছেড়ে দেয়। আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, 2025 সালের পবিত্র রমজান মাসে সেহরি এবং ইফতারের সময় বিবেচনায় দেশের সরকারি এবং আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস শুরু হবে সকাল 9টায় আর শেষ হবে বিকেল 3:30টায়। এছাড়া দুপুর 1:15 থেকে দুপুর 1:30টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার। মালয়েশিয়া একটি ইলেকট্রনিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 2 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। সোমবার দেশটির মেলাকা রাজ্যের টাঙ্গা বাতু শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, সকাল 10টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে 2 বাংলাদেশি কর্মীর মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 বাংলাদেশি কর্মী। তবে নিহত 2 বাংলাদেশির নাম পরিচয় এখনও জানা যায়নি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID-র $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে আবারও কথা বললেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মেরিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালী এবং কট্টর কমিউনিস্টদের ভোট ব্যাংক তৈরিতে এই অর্থ দেয়া হয়েছে। এর আগে গেল 15 ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানায়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পে এই অর্থ দেয়া হচ্ছিল। বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।